আসসালামু আলাইকুম। আমি সাঈদ। আমি দীর্ঘ বছর অস্ট্রেলিয়া নিয়ে স্টুডেন্ট ভিসায় কাজ করতেছি এবং আমি একজন হায়ার এডুকেশন স্পেশালিস্ট মেইনলি ফর অস্ট্রেলিয়া ডেস্টিনেশন। তো আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স দিব। আপনাদের যেই ডকুমেন্টস গুলো একদম না থাকলে আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার কথা চিন্তা করতে পারবেন না, এমন কিছু ডকুমেন্টস এর কথা আমি আজকে সম্পূর্ণ এই ভিডিওটাতে বলবো। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার ডকুমেন্টস নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। কিভাবে প্রসেসটা শুরু করবেন সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। সবাই সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যান্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে এনকারেজ করবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনার একাডেমিক যে ডকুমেন্টস গুলো একদম প্রয়োজন হয় তার মধ্যে আছে, সাপোজ আপনি ব্যাচেলর করতে যাবেন অস্ট্রেলিয়াতে, আমি মাস্টার্স করতে যাবেন ওই জিনিসটা একটু পরে বলতেছি। আপনি ব্যাচেলর করতে যাবেন, এখন আপনার কি কি করণীয় এবং কি কি ডকুমেন্টস লাগবে। সাপোজ আপনি 2024 সালে পরীক্ষা দিয়েছেন এইচএসসি, বাট এই একটা বছর গ্যাপ আছে আপনার। তো এখন আসেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে, এসএসসি সার্টিফিকেট লাগবে, এসএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে, এইচএসসি ট্রান্সক্রিপ্ট লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার এনআইডি লাগবে, আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এবং আপনার এই যে এক বছরের যে একটা গ্যাপ, এই এক বছরের গ্যাপের জন্য মাস্ট বি আপনাকে গ্যাপ এক্সপ্লেনেশনটা দিতে হবে। কিন্তু গ্যাপ এক্সপ্লেনেশন যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন না। এবার আসেন আরেকটা ভুল ধারণা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই, যে ভাইয়া আমি তো আইএলটিএস এক্সাম দেইনি কিন্তু তার আগে কি আমি কন্ডিশনাল অফার লেটার আনতে পারবো? এবং আমি অনেকগুলো ফোন কল পেয়েছি যেখানে আমাকে বলা হয়েছে যে ভাইয়া কন্ডিশনাল অফার লেটার এখন যদি আনি পরবর্তীতে কিন্তু আমার ঝামেলা হইতে পারে। এটা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন বা একটা রং ডিসিশন বা একটা যে কোনো কেউ জানে না অস্ট্রেলিয়া সম্পর্কে, যে কাজ করেনি, তারা আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকে। আপনি সাপোজ 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, এই যে সময়টা আপনি পার করেছেন 2025 সালের এখন নভেম্বর মাস, এর মধ্যে আপনি যদি কোনো বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বলেন, যে কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট, যে কোনো একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট প্লাস আপনি যে আইএলটিএস করতেছেন ওই কোচিং সেন্টারের আপনি অ্যাডমিশন আছেন, প্লাস হচ্ছে আপনি পিটিই করতেছেন, আপনি সেলফ প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর জন্য, এভাবে সুন্দরভাবে যদি আপনি একটা গ্যাপ এক্সপ্লেনেশন দেন এবং প্রুফ করতে পারেন যে না আপনি সম্পূর্ণ এখনো স্টাডির উপরে আছেন, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি আপনাকে সাথে সাথে অফার লেটার দিয়ে দিবে। আর এটার জন্য দরকার এই কয়েকটা ডকুমেন্ট প্লাস এটার সাথে গ্যাপ এক্সপ্লেনেশন প্লাস পিটি বা আইএলটিএস রেজিস্ট্রেশন কপি বিফোর ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য অফার লেটার। এটা আপনার মাস্ট বি খেয়াল রাখতে হবে যে আপনি যখন অফার লেটার অ্যাপ্লিকেশন করতেছেন তখন কিন্তু আপনার আইএলটিএস হাতে নেই, কিন্তু আপনি মাস্ট বি পারবেন। অফার লেটার আইএলটিএস ছাড়া আপনি অফার লেটার ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতে পারবেন। এবং যখনই আমি একটা সাজেশন দিব আজকে, সেটা হচ্ছে আপনি যখনই আপনার অফার লেটার অ্যাপ্লিকেশন করবেন সাথে সাথে যদি আপনি জিএস ক্লিয়ারেন্সের জন্য আপনার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো যদি আহ ওই সাথে যদি রেডি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএস এক্সাম দিলে আপনার আর কোনো চিন্তার কোনো কিন্তু কারণ নাই। এবার আসেন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলগুলো করে, তারা প্রথম অফার লেটার অ্যাপ্লিকেশন করে, অফার লেটার আসতে 7 ডেজ বা 3 ডেজ বা 4 ডেজ সময় লাগে, বা অনেক সময় 2 সপ্তাহ সময় লাগে, ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে বা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে। তো স্টুডেন্টরা কি করে যে ভাইয়া আমার তো আইএলটিএস এখনো রেডি হয়নি, জাস্ট অফার লেটারটা এনে রাখি, আইএলটিএস হয়ে গেলে আমি সুন্দর করে কিন্তু জিএস ডকুমেন্ট গুলো আস্তে আস্তে রেডি করব। দেখেন, সাপোজ আপনার ইনটেক ফেব্রুয়ারি ইনটেক, এখন নভেম্বরের হচ্ছে আজকে 1 তারিখ, 2025 সালে সাপোজ আপনি এসএসসি এক্সাম দিয়েছেন, কিন্তু আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন, বাট আপনার আইএলটিএস পরীক্ষা দিতে ডিসেম্বরের 10-15 তারিখ কিন্তু সময় লাগবে। তো আমি বলবো এই টাইমটাতে আপনি ইউনিভার্সিটি থেকে কন্ডিশনাল অফার লেটারটা
নিয়ে আসবেন। আপনার আইএলটিএস বা পিটি রেজিস্ট্রেশন ডকুমেন্ট দিয়ে আমরা ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার নিয়ে আসবো। অফার লেটার আনার পরে ইন দ্য মেইন টাইম এই যে এতগুলো সময়, এই সময়ের মধ্যে কিন্তু আমরা ব্যাংক ফান্ডটা রেডি করে ফেলবো, এবং সাথে সাথে আমার জিএস এর জন্য যে ডকুমেন্টস গুলো একদম ম্যান্ডেটরি, আমি একটু পরে বলতেছি কি কি ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস গুলো মাস্ট বি রেডি করে ফেলবো। সেক্ষেত্রে আমার সুবিধাটা হবে কি, আমি সাপোজ ডিসেম্বরের 10 তারিখে আমি আইএলটিএস এক্সাম দিয়েছি, আমার রেজাল্টটা আসতে ডিসেম্বরের 23 তারিখ বেজে যাবে। যেদিন রেজাল্ট আসবে তার একদিন পরেই আমরা ওই রেজাল্ট সহ জিএস এর জন্য অ্যাপ্লিকেশন করে দিব। বাকি সব ডকুমেন্টস আমার অলরেডি রেডি। এই যে 1.5 মাস আমি যে সময়টা পেয়েছি, কিন্তু দেখেন যখন আমার আইএলটিএস রেজাল্টটা দিবে ডিসেম্বরের হচ্ছে সাপোজ 23 তারিখ, তখন যদি আমি আইএলটিএস রেজাল্ট পাওয়ার পরে যদি জিএস ডকুমেন্ট যদি তৈরি করতে দিই, সেক্ষেত্রে যারা ভেন্ডর গুলো আছে বা বিভিন্ন জায়গায় যারা কাজ করতেছে, বাংলাদেশে তো অনেক এজেন্সি, তো তারা যে ফাইলগুলো করতেছে, আপনার দেখা গেছে সিরিয়াল 20 নাম্বারে 30 নাম্বারেও থাকতে পারে, কারণ ওদের কাজ ছাড়া তো আর আপনার কাজ ওরা করে দেবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছুদিন, 20 থেকে 30 দিন কিন্তু সময় কিন্তু ওইখানে নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু আপনারা ফেব্রুয়ারি ইনটেকটা মিস করে জুলাইতে কিন্তু ডেফার হইতে পারেন। তো আমি বলবো আপনারা যেদিন অ্যাপ্লিকেশন করবেন সাথে সাথে সম্পূর্ণ কমপ্লিট ডকুমেন্ট আপনারা রেডি করার ট্রাই করবেন, যাতে আপনার আইএলটিএস বা পিটিই না দিলেও আপনার কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। এবার আসি যারা মাস্টার্স এর স্টুডেন্ট আছেন, ম্যাক্সিমামই হচ্ছে আমাকে ফোন দেয় 2020 সালে যারা ব্যাচেলর কমপ্লিট করছে, 2022 সালে যারা কমপ্লিট করছে। আমি বলি আপনাদের গ্যাপ এক্সপ্লেনেশনটা, আপনারা যদি কোনো রানিং জায়গায় জব করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি দিতে পারবেন, এবং গ্যাপ এক্সপ্লেনেশনটা খুবই সুন্দরভাবে কিন্তু আপনাদের দেওয়া লাগবে। এবং আপনার যদি একটা রানিং জব থাকে, আপনার একটা প্রমোশন লেটার থাকে, সেক্ষেত্রে কিন্তু আরো বেটার, কিন্তু মাস্ট বি রিলেভেন্ট সাবজেক্টের উপরে জব করলে বেটার। এখন ধরেন আমি ব্যাচেলর কমপ্লিট করলাম আইটি থেকে, কিন্তু আমি জব করলাম ফুড ফান্ডাতে, এটা তো আসলে হবে না। আপনার রিলেভেন্ট ফিল্ডে, রিলেভেন্ট সাবজেক্টে আপনার কিন্তু জব দেখাতে হবে, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এখন আসেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি ডকুমেন্টস দিয়ে আপনি জিএস ক্লিয়ারেন্সটা করতে পারবেন। বর্তমানে তো সবাই জানে বাংলাদেশ লেভেল 1 কোনো ডকুমেন্টস লাগে না, কিন্তু আসলে না, আমি বলবো সবকিছুই লাগে। ইমিগ্রেশনে হয়তো একটু ডকুমেন্টসটা কম লাগে, কিন্তু আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন, মাস্ট বি কিন্তু এখানে ডকুমেন্টস গুলো লাগবে। সেখানে আপনার একদম ম্যান্ডেটরি যে ডকুমেন্টস গুলো, যেমন আপনি লাস্ট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর ইনকাম ট্যাক্স রিসিট প্লাস অ্যাকনলেজমেন্ট কিন্তু দেখাইতে পারেন। এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনার ন্যূনতম কিন্তু একটা ব্যাংক ফান্ডের প্রয়োজন হয়, সেটা একটা সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে 60 লাখ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা কাপলের ক্ষেত্রে মিনিমাম 80 to 85 লাখ টাকা পর্যন্ত কিন্তু ব্যাংকে দেখাইতে হয়। এবং একটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন, সাপোজ হাজবেন্ড ওয়াইফ এবং বাচ্চা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 1 কোটি টাকা প্লাস কিন্তু দেখাইতে হয়। তো আমি বলবো আপনারা আগে থাকতে ব্যাংক ফান্ডটা রেডি করে ফেলবেন, এবং আপনাদের ইনকাম ট্যাক্স সহ আপনাদের দেখাইতে হবে আপনারা আসলে এই যে টাকাটা রাখছেন, টাকাটা কোন জায়গা থেকে আসছে, আপনার লিগেল সোর্স কিন্তু দেখাইতে হবে। এখন আসেন, আপনি বাসা ভাড়া দিচ্ছেন, আপনি গোডাউন ভাড়া দিচ্ছেন, আপনি একটা জমি লিজ দিছেন, আপনি সব সেল দিছেন, যাই আপনি সোর্স দেখান না কেন, ওই সোর্সের ডকুমেন্ট গুলো মাস্ট বি কিন্তু ক্লিয়ার কাট করে দেখানো লাগবে, কারণ অস্ট্রেলিয়াতে সোর্সটা সবচেয়ে বড় প্রবলেম। আপনার যদি লিগেল সোর্স না থাকে, সাপোজ আপনি একটা ব্যাংক থেকে লোন করে আনলেন বা যে কোনো একটা জায়গা থেকে কারো থেকে টাকা আনলেন, এটা কিন্তু আপনার তখন কিন্তু একটা অন্যরকম সিচুয়েশনে চলে যাবে। বাট এটার জন্য সলিউশন আছে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার আসেন, রেন্ট, যে আপনি যে বাসা ভাড়া দেন বা দোকান ভাড়া দেন, যাই দেন না কেন, এগুলো সুন্দর রিসিপ্ট কিন্তু মানে আপনি কিন্তু ডেফিনেটলি কিন্তু মেক করে দিবেন। এবং এগুলো ছাড়াও আপনার যত ধরনের ডকুমেন্টস আছে, যেমন আপনার স্পন্সরের এনআইডি বা বার্থ সার্টিফিকেট বা হচ্ছে রেন্টাল ইনকাম বা হচ্ছে আপনি একটা শপ সেল দিচ্ছেন, মানে যাই করছেন না কেন, ওই সবকিছু ডকুমেন্ট কিন্তু মাস্ট লাগবে। একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট দিতে পারলে কিন্তু আরো বেশি কিন্তু আপনার কাজটা কিন্তু সিকিউর হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে,
আপনি ডকুমেন্টস গুলো গোছানোর পরে ডকুমেন্টস গুলো সাজানো এবং চেক করা কিন্তু সবচেয়ে বড় একটা ইস্যু। এবং ডকুমেন্টস এর পিডিএফ গুলো যে তৈরি করবেন এবং পিডিএফ এর রিনেমটা কিভাবে করবেন সবকিছু কিন্তু আমাকে ফোন দিলে আমি বলে দেবো। আজকের ভিডিওটা জাস্ট আমি সবকিছু বলে দিচ্ছি আপনার কোন কোন ডকুমেন্টস মাস্ট বি লাগবে। সাপোজ আপনার বাবার একটা অ্যাকাউন্টে 60 লাখ টাকা আছে, কিন্তু আপনি হুট করে টাকাটা একটা জায়গা থেকে এনে কিন্তু রেখেছেন, কিন্তু আপনার কোনো সোর্স নাই। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করতে হবে। কারণ হচ্ছে আপনার এই সোর্সের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের ভিসা হবে। কারণ অস্ট্রেলিয়াতে ডকুমেন্টস বেস, আপনি যত ডকুমেন্টস দিতে পারবেন, আপনি যত প্রুফ দিতে পারবেন যে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পারফেক্ট, তত বেশি কিন্তু আপনার ভিসা রেশিওটা কিন্তু ভালো হবে এবং আপনার ভিসাটা রিফিউজ হওয়ার চান্স কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। আপনার টিন সার্টিফিকেট লাগবে, ট্যাক্স সার্টিফিকেট লাগবে, যতগুলো ল্যান্ডের দলিল আছে সবগুলো লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, যদি এনআইডি থাকে এনআইডি লাগবে, এবং আপনাদের ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবে। এটার ক্ষেত্রে আমাকে অনেকে বলে ভাইয়া এটা তো নাই, এটা কই থেকে ম্যানেজ করবো? ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার ফ্যামিলির আপনার যে স্পন্সর হচ্ছে আপনার বাবা বা আপনার মা, উনি কি আপনার আদৌ সদস্য কিনা। আপনার পাসপোর্টে কিন্তু বাবা মার নাম কখনো ভুল করবেন না। আর বাংলাদেশে একটা মেইন সমস্যা হচ্ছে নেইমে ভুল করা। তো আমি বলবো এটার জন্য আপনার নেম এফিডেভিট দিতে হবে। এটার জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। কারণ আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে নামে ভুল করা, এবং এটা অবশ্য হয়তো ওরা তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু এরকম করে, কিন্তু আমি বলবো এটার কোনো ইস্যু বা কোনো ভয় কিন্তু নাই। এবং আপনারা ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা আপনাদের এলাকার বা আপনার যে ওয়ার্ড বা আপনার যে কাউন্সিল যেখানেই আছে বা সিটি কর্পোরেশন, আপনারা কিন্তু ওইখান থেকে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা মাস্ট তুলবেন। সাপোজ আমার ফ্যামিলিতে 4 জন সদস্য, আমি, আমার বোন, আমার বাবা এবং আমার মা, এবং অনেকের হয়তো স্পাউস আছে, সেক্ষেত্রে আমি বলবো স্পাউসের ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট লাগবে, এবং স্টুডেন্ট যে মেইন অ্যাপ্লিকেন্ট ওনার ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি সার্টিফিকেট কিন্তু লাগবে। এটা কিন্তু মাস্ট ম্যান্ডেটরি। এটা দিলে আপনার প্রুফ করতে ইজি হয়। প্লাস হচ্ছে আপনি নামগুলো ঠিকভাবে রাখার ট্রাই করবেন, পাসপোর্ট অনুযায়ী, আপনার সার্টিফিকেট অনুযায়ী, আবার আপনার বাবা মার নাম যাতে ঠিক থাকে। যদি একান্ত কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ প্রবলেম সলভ করে দিব। এবার আসেন সবকিছুর ডকুমেন্ট দান, এখন আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠাবেন। যখন আপনি টিউশন ফিটা যে কোনো একটা ব্যাংকে, আপনি প্রিমিয়ার ব্যাংক বলেন, আপনি ইস্টার্ন ব্যাংক বলেন, যে কোনো একটা ব্যাংক থেকে, ব্র্যাক ব্যাংক বলেন, আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকেই কিন্তু ইউনিভার্সিটি টিউশন ফি পাঠাইতে হবে। তখন আমরা ইমিগ্রেশনে আমরা মেসেজ দিব যে হচ্ছে আমাদেরকে একটা সিউই প্রোভাইড করো। সিউইটা তখন আমাদেরকে ইমিগ্রেশন দিয়ে দিবে। সিউই দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা ভিসাটা সাবমিট করতে পারবো। এবং মাস্ট ভ্যালিড পাসপোর্ট লাগবে, এবং অনেকের পাসপোর্টে ম্যাথ থাকে কম, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি কিন্তু পাসপোর্টের ম্যাথটা বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এবার আসেন আপনার অল টোটাল যে ডকুমেন্টস, এবং আপনার এই ডকুমেন্টসটা কোন জায়গা থেকে তৈরি করবেন। আপনার ডকুমেন্টসটা সচরাচর আপনি যে কোনো একটা ল ফার্ম বা যে কোনো জায়গা থেকে কিন্তু তৈরি করতে পারেন, বা আমার থেকে যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমাকেও নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একটা সোর্স অফ ফান্ড কিভাবে তৈরি করতে হয়, কিভাবে করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে, এবং আপনি কোন জায়গা থেকে ব্যাংক ফান্ড করবেন এবং করলে কি কি সুবিধা, কি কি অসুবিধা, এবং আরো কোনো যদি হেল্প লাগে সেক্ষেত্রে কিন্তু আমার সাথে আপনারা কনসালটেন্সি নিতে পারেন, এবং এনি হেল্প আমি আপনাদেরকে করতে পারবো। তাছাড়াও আপনাদের আরো কি কি এডিশনাল ডকুমেন্টস লাগে, ইনশাল্লাহ যখন আমাকে ফোন দিবেন, কারণ ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না, যখন আমাকে ফোন দিবেন আমি স্টেপ বাই স্টেপ কোন ডকুমেন্টস কিভাবে কি করতে হয়, কতদিন সময় লাগে, এ টু জেড সবকিছু আপনাকে সুন্দর একটা ধারণা দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই রিলেটেড অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা রিলেটেড, ভিজিট ভিসা রিলেটেড, স্পাউস ভিসা রিলেটেড যদি কোনো ইনকোয়ারি থাকে, ডেফিনেটলি আমার নাম্বারে ডিরেক্টলি ফোন দিবেন। নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমার সমস্ত লিঙ্ক থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আরো সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।